যারা সাহায্য প্রত্যেকের জন্য পুরস্কার আছে। স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক সম্মানীয় প্রভাত ঘোষ মহাশয়, সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী প্রত্যেকেই উপস্থিত আছেন। প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এই মুহূর্তে কামারপুকুর বিবেকানন্দ একাডেমির বাৎসরিক যে অনুষ্ঠান, সেই বাৎসরিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে। উদ্বোধন করছেন সম্মানীয় প্রভাত ঘোষ, স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক। করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানীয় প্রভাত ঘোষ মহাশয়কে। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক সম্মানীয় প্রভাত ঘোষ মহাশয়, এবং তারপরে আমাদের ছাত্রছাত্রী যারা এসেছো একজন করে এসে তোমরা ফুল দেবে, এবং তারপরে অভিভাবক অভিভাবিকা যারা আছেন তারাও দেবেন। এরপরে দু চারজন ছাত্রকে অনুরোধ করছি, চলে এসো তোমরা স্কুলের। গুড় দিয়ে, এখন ঠান্ডা টাটকা আখের রসের গুড়, সেই গুড় দিয়ে পিঠে খাওয়া হবে। তো গাছ লাগাও, প্রাণ বাঁচাও। জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে প্রাণ, তাই তো? তো তুমি এদিকে থাকা। না বলো, তুমি কি বলতে চাচ্ছ? তুমি তো অনেক কিছু জিনিসপত্র নিয়ে বসে আছো। তুমি কে গো? এদিকে থাকা। আদরাই, তুমি কি বলতে চাচ্ছ? তুমি যে সেজেছো, তোমার সামনে এই সমস্ত কিছু মেটেরিয়ালস আছে, এগুলো কি তুমি কি বলতে চাচ্ছ বলো? তুমি এই যে ফেরিওয়ালা এইসব ব্যবসা কতদিন করছো তুমি? শুরু হচ্ছে নবীন বরণ আমাদের বিদ্যালয়ে। প্রত্যেক বছরের মতো এবছরও যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে ভর্তি হয় তাদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিই। সমস্ত ছবি আপনারা গ্রুপে পাবেন। ছবি তোলার জন্য তাড়াহুড়োর দরকার নেই, বসার নির্দিষ্ট চেয়ার দেওয়া হয়েছে, আপনারা সেই চেয়ারে বসুন। ছাত্রছাত্রীরা তোমরা নিচে বসবে। তারপরে আমাদের ঐশী কুণ্ডু, কৃতিশা রায়, সৌমিলি পাঁজা, তোমরা তৈরি থাকবে। ঐশী, কৃতিশা, সৌমিলি পাঁজা। নৃত্যে অরণি রায়, অঙ্কিতা রুইদাস, অনুজা চক্রবর্তী, মাধুরী ঘোষ এবং অঙ্কিতা দাস। একবার দাঁড় করাবে। তোমরা তৈরি থাকবে। টোটাল বরণ হয়ে গেলে একটা গ্রুপ ছবি নেওয়া হবে, সবাই সেইভাবে দাঁড়াবে।
একাত্তরের সেই নবীন আমরা বয়সে আজ প্রবীণ। সবুজের পতাকা মাথার উপর তোলে, এসো হে নবীন, এসো হে নবীন, এসো হে। তোমরা হাতগুলো একটু উপর দিকে তুলে, তো বেলুন সহ উপর দিকে হাতগুলো তুলো, ফটো নেওয়া হবে। সবাই তুলে তো, সামনে দিকে টাকা, সামনে দিকে টাকা, সামনে দিকে বেলুনগুলো তুলো, বেলুনগুলো হাত করে উপর দিকে তুলো। নবীনবরণ অনুষ্ঠান চলছে আমাদের। এরপরেই স্কুলের ছাত্রছাত্রী যারা আছো তোমরা তৈরি থাকবে। আমাদের ছৌ নাচের যে টিম ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের বিদ্যালয়ে। সবাইকে অনুরোধ করছি চলে আসার জন্য। নবীনবরণ শুরু হয়েছে আমাদের। এরপরেই আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে 2-4টে অনুষ্ঠান আছে। ঐশী কুণ্ডু, কৃতিশা রায়, সৌমিলি পাঁজা, তৈরি থেকো তোমরা। অরণি রায়, অনুজা চক্রবর্তী, অঙ্কিতা রুইদাস, মাধুরী ঘোষ, অঙ্কিতা দাস, তোমরা তৈরি থাকবে। তোমাদের এই অনুষ্ঠানের পরেই ছৌ নাচ শুরু হবে। আসছে না সবুজের পতাকা মাথার উপর তোলে। এবারে চলে এসো তোমরা। জননী আদর্শ নারী, শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। হাততালি দাও সবাই। দূরে যত দূরে যাই যদি যাক না, সোনালির আঁখে আলপনা, সোনালির আঁখে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যাই যাক না, প্রজাপতি মন পাখনা।
স্বামী বিবেকানন্দ। নমস্কার। সৌমিলি পাজা আছে। আমি বিবেকানন্দকে প্রণাম জানিয়ে বিবেকানন্দর একটি বাণী পাঠ করে শোনাচ্ছি। ওঠো জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছাচ্ছে থেমো না, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। জলে
দ্বার ফুল উড়ে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে গুলো তলে লাগলো যে দোল দ্বার ফুল উড়ে গৃহবাসী বেনু বনমর মরে বাতাসে প্রজাপতি দোলে ভাসে ভাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা মাথায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা মাথায় বাজায় তার ভিখারির বীণা বন্ধেরি ফুল দ্বার ফুল উড়ে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে গুলো তলে লাগলো যে দোল দ্বার ফুল উড়ে গৃহবাসী। আমার নাম সামিয়া পারভিন। আমি আজকে একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম টিক টিক টং। কবি সুকুমার রায়। টিক টিক চলে ঘড়ি, টিক টিক টিক, একটাই দূর এলো, সে সময়ে ঠিক ঘড়ি দেখে এক লাফে তাহাতে চড়িল, টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল। অমনি দূর ভয়া লেজ গুটাইয়া ঘড়ির ওপর থেকে পরে লাফাইয়া ছুটিয়া পালায়ে গেল। আর না ছিল টিক 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 ঘড়ি চলিতে লাগিল। নমস্কার। নাম সাম্মা পারবেন। আমি বিবেকানন্দকে স্মরণ করে একটি বাণী বলবো। সারাদিনে চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো। নমস্কার। সুমনা পাঁজা চলে যাও। নমস্কার, আমি সুমনা পাঁজা। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। মিথ্যে কথা শঙ্খ ঘোষ, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেসর আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খোসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আর যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার।
শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই লাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জানো নীল দিগন্তে, নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জানো, এলো আমার হারিয়ে যাওয়া মন ফাগুনের পাগল হওয়া, এলো আমার হারিয়ে যাওয়া মন ফাগুনের পাগল হওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। ধন্যবাদ। আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান শেষ হলো এখানেই। মিনিট 5 সময়, তারপরেই ছৌ নাচ। কালো জলে কুচিলা তলে ডুবল সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, কালো জলে কুচিলা তলে ডুবল সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, নদী ধারে চাষে বধু মিছাই করো হাস, ঝিরি হিরি ফাঁকা নদী বইছে 12 মাস, নদী ধারে চাষে বধু মিছাই করো হাস, ঝিরি হিরি ফাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি, চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি, চালর চুলা লম্বা কচা তুলি তুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সমায়, চালর চুলা লম্বা কচা তুলি তুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সমায়।
পিতা মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই পিতা যতন করে বাঁধি মাথা তাও যে পাকা পিতা পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার ঝিমেরি বাহার পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার ঝিমেরি বাহার
ওই তলা দিয়ে आशीष सर, हमने एक बार स्टेज आसन। দাদা বুট এখানে আনা যাবে না, বুট এধারই না। দাদা কি কারণে লাগছে এটা দাও না। লালটা খুলে না, তুমি এখান থেকে নিয়ে নাও। এলা না কইরো। হ্যাঁ এটা চলে যাবে, এটা খুলেও তোমাদের ওখানে চলে যাবে। দাও বডির প্রেসিডেন্ট ডাক্তার অমিত কুন্ডু মহাশয়কে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের অভিভাবিকারা বরণ করে নিচ্ছেন। এরপরে বরণ করব বেলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বর্তমানে শিক্ষারত্ন প্রাপক কামারপুকুরের পূর্ণ ভূমিতে পরম পুরুষ শ্রীরাম। এই বিদ্যালয় স্থাপিত হয়েছে 1991 খ্রিস্টাব্দে। আমি সেই জন্য পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং আজকে যাকে নিয়ে বিদ্যালয়ের এই নামাঙ্কিত হয়েছে স্বামী বিবেকানন্দ, সেই স্বামী বিবেকানন্দের সকলের চরণে প্রণাম জানাই। প্রত্যেক বৎসরই এই দিনটিতে এই বিদ্যালয়ের তরফ থেকে আমাদের আহ্বান করার জন্য গর্বিত এবং সেই জন্য এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা সমিতিকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই বিদ্যালয় প্রায় দীর্ঘ 33 বৎসর ধরে ছোট ছোট কচি কাচাদের নিয়ে তাদের প্রাথমিক দিকটা যেভাবে তৈরি করেন, তারা ভবিষ্যৎ জীবনে অনেক বড় বড় জায়গায় পৌঁছে নিজেদের কৃতিত্ব অর্জন করেছে। এই বিদ্যালয় থেকেই পড়াশোনা করে অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যে প্রথম ছাত্রছাত্রী পরীক্ষা, মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, সেই সব জায়গায় বহু ছাত্রছাত্রী প্রথম 10 জনের মধ্যে নিজেদের স্থান দখল করে নিয়েছে। এই রকম অনেক উদাহরণ আছে এবং যারা আজকে প্রতিষ্ঠিত। তাই এই বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রী এখনো পড়াশোনা করছে বা এসেছে, তাদের কাছে আমার আবেদন, তোমরাও ভালোভাবে পড়াশোনা করে এই বিদ্যালয়ের নামকে উজ্জ্বল করবে এই আশা রাখছি। তার সাথে সাথে এই বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকাগণ আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই সকল ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট মানে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট হন। সেই জন্য তাদেরও অভিনন্দন জানাই। কারণ এই যে ছোট ছোট শিশু অবস্থা, এই অবস্থায় যদি তাদের প্রতি যত্ন করে তাদের চাওয়া পাওয়াকে কাজে লাগিয়ে তাদেরকে যদি বড় করে তোলার জন্য চেষ্টা না করা হয়, তাহলে ভবিষ্যতে তারা বেশি দূর আগাতে পারবে না। যেমন যে কোনো একটা গাছকে যদি প্রাথমিক অবস্থায় যত্ন না করা হয়, সে গাছটা কি হয়, নষ্ট হয়ে যাবে, মরে যায়। কিন্তু যখন তাকে ছোটবেলায় যে গাছটা থাকে তাকে যদি ভালোভাবে যত্ন করে একটু বড় করে দেওয়া হয়, তারপর সে কিন্তু তার নিজ মুক্তি ধারণ করে বিস্তার লাভ করে। সেই রকম এই ছোট ছোট কচি কাছাদের
ওই জায়গায় মানুষ করে তোলাটাই হচ্ছে সবচেয়ে কষ্টসাধ্য ব্যাপার। যে কষ্টসাধ্য ব্যাপারটা এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ক্রমশ করে চলেছেন এবং প্রত্যেক বছরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলা, আবৃত্তি, গান বাজনা এই সমস্ত সকল দিক থেকেই তারা অংশগ্রহণ করে এবং তারা সেই বিষয়ে আস্তে আস্তে দক্ষতা লাভ করে। প্রত্যেক বছর দেখতাম আজকের দিনে এখানে ম্যাজিক শো হতো, তাতে ছাত্রছাত্রীদের আগ্রহ প্রচুর দেখা গেছে। কিন্তু এই বছর দেখলাম আবার একটা নতুন সংযোজন হয়েছে ম্যাজিক শো পরিবর্তে, যেটা হলো ছৌ নৃত্য, যেটা একটু আগেই দেখছিলাম ছোট ছোট ছেলেমেয়েরা প্রচণ্ড আনন্দ উপভোগ করছিল। তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে এই যে আজকের দিনটিকে স্মরণ করার জন্য এই ধরনের একটা অনুষ্ঠান বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রত্যেক বছর করে চলেছেন, সত্যি এটা অভাবনীয়। তাই আমি সকল ছাত্রছাত্রীর কাছে পুনরায় আবেদন জানাই, তোমরা ভালোভাবে পড়াশোনা করে জীবনে বড় হও এই আশা করছি। সকল অভিভাবক অভিভাবককে জানাচ্ছি এই বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী আসছে তাদের আপনারা বাড়িতেও একটু লক্ষ্য রাখবেন, এখানে সেখানে সাথে সাথে সেগুলো যাতে বাড়িতে একটু রপ্ত করে নিজেদের আয়ত্ত করে নেয়, তাহলে তাদের পক্ষেও সুবিধা হবে। এবং তার সাথে সাথে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং এই মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধেয় প্রণম্য মহারাজ এবং অন্যান্য যে সমস্ত অতিথিবর্গ আছেন সকলকে আমি আমার যথাস্থানে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় শ্রী শিবপ্রসাদ দে, এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন। আমাদের সময় খুব অল্প, তাই প্রত্যেককেই অনুরোধ করব অল্প কিছু বলার জন্য। এরপরে বলবার জন্য অনুরোধ করছি আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় ডক্টর অমিত কুণ্ডু মহাশয়কে। প্রথমে পরমপুরী শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং আম্মা ভগবানের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরে মঞ্চে উপস্থিত পূজ্যপাদ মহারাজজি, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত আছেন শ্রদ্ধেয় মনোরঞ্জন দা, শ্রদ্ধেয় শিবুদা, তাদেরকে আমার যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত আছে ভাতৃপ্রতিম সুব্রত, তাকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, তাদেরকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা। দর্শক আসনে উপস্থিত অভ্যাগতবৃন্দ, তাদেরকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। বিদ্যালয়ের কচি কাচাদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন। অন্যান্য বছরের ন্যায় এবছরও কামারপুকুর বিবেকানন্দ একাডেমি আয়োজিত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই আমি বিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং খুব কাছ থেকেই দেখেছি কত প্রতিকূল অবস্থা পার হয়ে, চড়াই উদরাই পার হয়ে আজকে কামারপুকুরের বিবেকানন্দ একাডেমি একটা স্থান দখল করে নিয়েছে। এই কাজটি যারা সুনিপুণভাবে, নিঃশব্দে, স্বল্প পারিশ্রমিকে এবং নিরলসভাবে করে চলেছেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, তাদের আমি যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাই। সর্বোপরি এই বিদ্যালয়ের যিনি কর্মধার প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় প্রভাতবাবু, তার আন্তরিক প্রচেষ্টা এবং অদম্য জেদ আজ কামারপুকুর বিবেকানন্দ একাডেমিকে এই জায়গায় নিয়ে এসেছে। তিনি স্বামীজির সেই অমোঘ বাণী, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত না থেমো না, সেই অমোঘ বাণীকে পাথেয় করে এগিয়ে চলেছেন, যার জন্য আজ কামারপুকুর বিবেকানন্দ একাডেমি প্রাথমিক থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। আসুন আমরা আজকের এই শুভ দিনে, শুভ লগ্নে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যাতে আগামী দিনে এই বিদ্যালয় শুধু কামারপুকুর কেন, আরামবাগ মহকুমার মধ্যে একটা বিশেষ স্থান দখল করে একটা আদর্শ বিদ্যালয় হিসাবে গঠিত হয়। সেই কামনা করে সবাইকে আবার যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার অমিত কুণ্ডু মহাশয়। সর্বদা উনি এই বিদ্যালয়ের পাশে ছিলেন, আছেন এবং থাকবেনও। এরপরে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি প্রাক্তন
সভাপতি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির এবং আমাদের এই বিদ্যালয়ের গোড়া থেকে যিনি প্রথম বছর থেকে এই বিদ্যালয়ে আজকের অনুষ্ঠানটি প্রতিবারেই উনি এসে থাকেন, যত কাজই থাকুক শত ব্যস্ততার মাঝেও উনি আসেন, খোঁজ খবর রাখেন বিদ্যালয়ের, সেই সম্মানীয় মনোরঞ্জন পাল মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above thee also high, like a diamond in the sky. ঝিকিমিকি ঝিকিমিকি ছোট্ট তারা, আমরা অবাক জানি তোমরা কারা। সেই তোমরা কারার খোঁজে আজ 31টা বছর এই বিবেকানন্দ একাডেমি অজানার সন্ধানে মানুষের স্বীকৃতিকে, মনুষ্যত্ব, মানবিকতা এবং বিবেকানন্দের বাণীকে পাথেয় করে দিয়ে চলেছে। এই জন্য প্রথমেই এই বিবেকানন্দ একাডেমির কর্ণধার প্রভাতদা, তার স্ত্রী এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্রয়োজন পরিচালক মণ্ডলী সহ প্রত্যেককে আমার শ্রদ্ধা, নমস্কার, প্রণাম, কচিকাচাদের জানাই শ্রদ্ধা। মঞ্চে উপবিষ্ট আমার পূজ্যপাদ মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। মঞ্চে উপবিষ্ট যারা শ্রদ্ধেয় ভক্তিগণ আছেন এবং অভিভাবক মণ্ডলী প্রত্যেককে আমার শ্রদ্ধা, নমস্কার। এই বিবেকানন্দ একাডেমি একটা জায়গা বারে বারে এসে আমরা দেখেছি, আমি অনুভব করেছি। অনেক প্রাইভেট, অনেক সরকারি, অনেক বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু বিবেকানন্দ একাডেমি একটা জায়গার সঙ্গে অন্য জায়গার ফারাক, এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি পাশাপাশি বিলং করে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এজন্য আমি ব্যক্তিগতভাবে এই বিবেকানন্দ একাডেমির যে ভাবধারা, চলার পথকে শ্রদ্ধা এবং পাথেয় বলে মনে করি। বহু অভিভাবক মণ্ডলী এখানে আছে। ছোট্ট একটা কথা বলি, গত বছর কলকাতায় একটা অফিসে আমি একটা কাজের জন্য গেছিলাম। প্রায় সন্ধ্যা হবে হবে অবস্থা, কাজ আর হয়নি। এমন সময় আমি এক টেবিলে যেয়ে আমি বললাম, দাদা, সেই সুদূর কামারপুকুর থেকে এসেছি, তা আমার কাজটা কি হবে না? আজ কি বাড়ি ফিরে যেতে হবে? বলে, কামারপুকুর? দাঁড়ান দাঁড়ান দেখছি। কাজটা তৎক্ষণাৎ উনি সহজভাবে করে দিলেন এবং শেষে বললেন, আমি কামারপুকুরে পড়াশোনা করেছি। আমি চলে আসছি, আমি মনে করি কামারপুকুর আমাদের মিশন হাই স্কুলই পড়াশোনা নিশ্চয়ই করেছেন। বললে কামা, আমি জিজ্ঞাসা করলাম যে কামারপুকুর কোথায়? উনি বললেন বিবেকানন্দ স্কুলে। আমি বিবেকানন্দ স্কুল খুঁজে পাইনি। আমরা কোথায়? আমার গর্বে বুকটা ফুলে উঠেছিল যখন বলল যে প্রভাত বাবুর স্কুলে। আজকে সত্যই কলকাতায় একটা অফিসে চাকরি করে সেইরকম একটা জায়গায় এই স্কুল থেকে প্রাথমিকভাবে পড়াশোনা করে সে সেই জায়গায় গেছে। তাহলে এই যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি,
একটা মেরুকরণী স্কুল আজকে বহু প্রতিবন্ধকতার মধ্যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। সেই জন্য আগামী দিনে যাতে চলার পথে এমন একটা জায়গা তৈরি হয়, সেই জায়গায় আমি আশা রাখব। এবং সর্বশেষে একটা কথা বলি যে আমরা বারে বারে দেখেছি, পড়েছি, কিন্তু অনুভব করেছি কাজের কাজে সেই জায়গায় করতে পারিনি। তার কারণ আমরা তো জানি, প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এইরকম একটা মানুষ এই বিবেকানন্দ একাডেমি থেকে আমরা চাই চাই চাই। ধন্যবাদ প্রত্যেককে। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় শ্রী মনোরঞ্জন পাল মহাশয়কে। এরপরে দু এক কথা বলবার জন্য অনুরোধ করব আমাদের সবসময় সাথী, বর্তমানে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক, বেলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় ডক্টর সুব্রত নায়ক মহাশয়কে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট মহারাজজি কে আমার প্রণাম এবং মঞ্চে অতিথিবর্গ যথাযোগ্য স্থানে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার, প্রণাম জানাই। মঞ্চে নিচে যারা আছেন অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ম্যানেজিং কমিটির সদস্যা প্রত্যেককে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার যথাযোগ্য স্থানে জানিয়ে আজকের এই শুভ দিন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই বিদ্যালয়ে আমি আসতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ আমি দীর্ঘ প্রায় 30 বছর আমার শিক্ষকতা লাইনে আছি এবং বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে আছি। এই শিক্ষা ব্যবস্থাটা এমনই একটা জায়গায় পৌঁছেছে যেখানে এই রকম স্কুল ছাড়া ভালো শিক্ষা লাভ করা খুব কিন্তু অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, নরেন শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? সে এমন শিক্ষা দেবে, সে বিশ্ব জানবে যে হ্যাঁ, একজন আমরা বিশ্বগুরুকে পেয়েছি, সে হলো স্বামী বিবেকানন্দ। নরেন এমন শিক্ষা দেবে, সেই শিক্ষাটা আমরা এই বিবেকানন্দ একাডেমি থেকে পেয়ে থাকি। অনেকদিন আমি যুক্ত আছি এবং এই বর্তমানে যা সব ছেলেমেয়েরা যে শিক্ষা পেয়েছে ভবিষ্যতে আরও পাবে এবং বর্তমানে পাচ্ছে, এবং বিশ্বের দরবারে এরা এমন একটা নিয়ে যায় যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে আমাদের বিবেকানন্দ নামাঙ্কিত স্কুল বিবেকানন্দ একাডেমি থেকে পেয়ে থাকে বলে। অন্যান্য স্কুলে যে পড়াশোনা কিন্তু কেউ বলে না, কোনো জায়গা থেকেই বলে না, কিন্তু বলে মিড ডে মিল, বই দাও, জামা প্যান্ট দাও, মানে ড্রেস দাও, স্কলারশিপ দাও, সব দাও, ভালো মন্দ খাও, সব খাও, কিন্তু শিক্ষাটা আর হয় না। ওই করতে যে মাঝখানে যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু বাস্তবায়িতে আমাদের অবলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই বিবেকানন্দ একাডেমিতে আমি আগেও বলেছি যে আমরা একটা সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক তার যে পারিশ্রমিক পায়, এই বিবেকানন্দ একাডেমির শিক্ষকরা একজনের যে 10 জন সেই পারিশ্রমিকটা পায় না, কিন্তু আমাদের বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন তাদের 10 গুণ এরা শিক্ষা দেয়। এই রকম একটা বিদ্যালয়
এবং এখান থেকে অনেক নামি দামি ছাত্রছাত্রীরা বেরিয়েছে, ভবিষ্যতে বেরোবে। শিক্ষা হলো জ্ঞান, সেই জ্ঞান দেওয়ার কাজটাই হলো শিক্ষকদের, কিন্তু সেই জ্ঞানটা দেয় আমাদের এইরকমই যে বেসরকারি স্কুল বিবেকানন্দ একাডেমি। এখান থেকে সত্যি সত্যি ছেলেরা এই জ্ঞান লাভ করে ভবিষ্যতে, আমাদের মনোরঞ্জনবাবু বললেন যে এরকম অনেক উচ্চ শিক্ষিত হয়েছে, সেই জায়গা থেকে পৌঁছাতে পেরেছে। কারণ যখন গাছটা বড় হয় তখন তো ফুল ফল অনেক দিতে পারে, কিন্তু তাকে অঙ্কুরিত করে একটা সুন্দর চারা গাছে পরিণত করা, চারা গাছ থেকে আস্তে আস্তে সে মেলে ফুল ফল ধরবে, সেই চারা গাছটা তৈরি করার দায়িত্বই হচ্ছে এইরকম একটা স্কুল, বিবেকানন্দ নামে কিন্তু স্কুল, যে বিবেকানন্দ একাডেমি থেকে। যাই হোক, আমরা এইরকম একটা স্কুল থেকে আরেকটা বলে থাকি যে পজিটিভ আমরা শিক্ষা পেয়ে থাকি। একটা হচ্ছে পজিটিভ শিক্ষা, একটা হচ্ছে নেগেটিভ শিক্ষা। যে পজিটিভ শিক্ষা পেয়ে ছেলেরা ভবিষ্যৎ জীবনে সমাজ গড়তে কাজে লাগে। বর্তমানে আমাদের টিভি মোবাইলের যুগ, আমরা টিভি মোবাইল নিয়েই ব্যস্ত থাকি এবং ওইটাতেই আমরা বেশিরভাগ সময় কাটাই। সেই সময় কাটানোর মধ্যে দিয়ে কি হচ্ছে, আমাদের যে শিক্ষা লাভ করতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে এখন বিশাল কম্পিটিশন যে কোনো জায়গায়, সেই কম্পিটিশন আমরা টিকতে পারবো না। যাই হোক, এই বিবেকানন্দর একাডেমি থেকে যারা শিক্ষা লাভ করেছে তারা অনেক পজিটিভ এই কারণে বলছি, এই ছেলেরা বড় হবে, ভবিষ্যতে চাকরি বাকরি করবে, তখন কিন্তু বাবা মাকে দেখবে না, সে তার নিজের নিয়েই ব্যস্ত থাকবে। বাবা মা যে আমার শিক্ষা লাভ করিয়েছে, বাবা মা যে আমার গুরু, সেটা কিন্তু বর্তমান সমাজ ভুলে যাচ্ছে। সেই রকম শিক্ষার দরকার নেই। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত একটা জাগ্রত, সেই জাগ্রত হয় যাতে, সেই ব্যবস্থাটাই করতে হবে। যাই হোক, ছেলেরা এখান থেকে পড়াশোনা করে ভবিষ্যতে আরো বড় হোক, আরো ভালো হোক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই স্কুলের নামকে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করুক, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্যকে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুব্রত নায়েক, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষক, আমাদের স্কুলের সঙ্গে প্রায় 30 বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত আছেন। তাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমরা আনন্দিত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব, সম্মানীয় রাজদীপ দে মহাশয়, তাকেও আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের অভিভাবিকারা। সম্মানীয় শ্রী রাজদীপ দে মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে। এইদিকে একটু ঘুরে। शम्नो मित्रसंवरुणः शम्नो भवतर्जमा शम्नो इन्द्रो बृहस्पतिः शम्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय तमेव प्रत्यक्षं ब्रह्मसि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे।
বিবেকানন্দ একাডেমি আমার পরম পরম গুরু বিবেকানন্দের নামে এই একাডেমি প্রথম যখন আমি এসেছিলাম বিবেকানন্দের নামকেই আকর্ষিত হয়ে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। আর এই পবিত্র ভূমি কামারপুকুর, যে ধূলিকণার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ আমাদিকে আশীর্বাদ দিয়ে যায়, পবিত্র করে যায় এই কামারপুকুরের ধূলিকণা। পাশেই জয়রামপাটি মা শারদা স্বয়ং দুর্গারূপী, তারও সেই চরণ ধূলি আজ আমাদেরকে পবিত্র করে। তথা বাংলা এবং এই ভারতবর্ষ ভূমি পবিত্র ভূমি, যেখানে মহাপুরুষরা আসেন। এক বিদেশি প্রশ্ন করেছিল এক মহারাজকে যে আচ্ছা এই মহাপুরুষরা কি তাচ্ছিল্য করেই বা জানার ইচ্ছাতেই, জানি না তার যে প্রশ্নটা ছিল, এই ভারত ভূমিতে যে মহাপুরুষরা আসে আর অন্য কোথাও সেরকম দেখা যায় না কেন? তখন সে উত্তর দিয়েছিল, শুনুন, এই যে প্লেনগুলো দেখতে উড়ে যাচ্ছে এরা কোথায় নামবে? এখানে নামতে পারে না? বললো না, এখানে নামার তাদের ব্যবস্থা নেই, অ্যারোড্রোম নেই, রানওয়ে নেই, এখানে নামতে পারবে না। ও কোথায় নামবে? না, যেখানে সুবিধা আছে, যেখানে রানওয়ে অ্যারোড্রোম ইত্যাদি ফেসিলিটি আছে, সুবিধা আছে, সেখানে নামবে। বলছে হ্যাঁ, তার জন্যই মহাপুরুষদেরও নামার একটা জায়গা, সেটা হচ্ছে ভারত ভূমি, পবিত্র ভূমি, সেখানে তারা আসেন। আজ 162 বছর ভগবান বিবেকানন্দের জন্মদিবস উদযাপিত হচ্ছে এই বিবেকানন্দ একাডেমিতে। এই স্কুল সত্যই সুনামধন্য মহাপুরুষরা এখানে আছেন, বৃদ্ধজন, জ্ঞানীজন, সকলকে আমি নমস্কার করি। উপস্থিত এখানে ভগবতী মায়েরা, বাবারা আছেন, আর ছোট্ট ছোট্ট আমার বন্ধুরা, কচি কাচারা আছে। সবার হৃদয়ে ভগবান ইষ্টরূপে বিরাজ করছেন, সকলকে নমস্কার করি। সবাই সত্য কথায় বলেছে যে এখানে এই প্রাইভেট স্কুল, এরকম হয়তো অনেক স্কুলই আছে, কিন্তু এই এরিয়ার মধ্যে একটা সুনাম সবসময় বহন করে নিয়ে যায়, আর তার প্রকাশ আমরা চারদিকে দেখতেও পাই। আমি অনেক জায়গায় বলি, এই সমাজের দুটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ সেবক হিসাবে বর্ণনা হয়ে আসছে, কিন্তু এখন তারা ম্লান হয়ে গেছে, ব্যবসার দিকে চলে গেছে। একটা হচ্ছে শিক্ষাক্ষেত্র, আরেকটি হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। কিন্তু শিক্ষকরা পরম গুরু, প্রথম গুরু মা বাবা, তারপরেই হচ্ছে আমাদের শিক্ষক। এই যে শিক্ষকরা, তারা শিক্ষা দান করে কোনো কিছুর বিনিময়ে নয়, তারা অ্যাকচুয়ালি ভগবানের, ঈশ্বরের পূজা করে, মা সরস্বতীর পূজা করে। যে কচি কাচারা আসে তাদের যে একটা গ্রহণ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতার অনুকূলে তারা সেই শিক্ষাকে সেইভাবে তাদের চরণে অঞ্জলি দেয়। তাদের প্রত্যেক শিক্ষকের সেটা পূজা। আমি অনেক শিক্ষককে জিজ্ঞেস করেছি, তোমার বিগ্রহ কি, তুমি কি পূজা করো? কেউ উত্তর দিতে পারেনি। স্কুলটা একটা মন্দির, আর বিগ্রহ হচ্ছে ছাত্র। যে টিচার এই মনোভাব নিয়ে বা ছেলেদের শিক্ষা দেয়, তার শিক্ষাটা সম্পূর্ণ হয়, আর দেবতাও খুশি হয়, আর সেই
ছাত্রছাত্রীরা তাদের একটা লক্ষ্যে পৌঁছানোর রাস্তা প্রস্ফুটিত হয়। বিবেকানন্দ বলছে সবার মধ্যে দেবত্ব আছে, সেইটার বিকাশ আর প্রকাশই হচ্ছে অ্যাকচুয়াল এডুকেশন, শিক্ষা। সেই রাস্তাটা যদি কোনো শিক্ষক পরিষ্কৃত না করে দিতে পারে, তার জীবনটা বৃথা আর তার সেবাটাও হয়ে যাবে অমর্যাদাপূর্ণ। তাই এখানে যখনই আমি টিচারদের দেখি, মাস্টারমশাইদের দেখি, আমার একটা ভক্তি ভিতর থেকে বার হয়, তাদেরকে আমি প্রণাম জানাই। এইরকম হয়তো অনেক স্কুল আছে, এখনো নাই তা না। প্রাইভেট স্কুল থেকে বেশিরভাগ ছেলেরা বার হয়, যারা পরে নিজেদের সুনাম এবং মাস্টারমশাইদের সুনাম বহন করে নিয়ে যায়। এই রকম একটা স্কুল বিবেকানন্দের ভাবধারায় ভাবিত হয়ে চলছে। বিবেকানন্দ বলছে বি অ্যান্ড মেক, নিজে সুন্দর হও, অপরকে সুন্দর হতে সাহায্য করো। আমি যখন প্রথম প্রভাত বাবুর সাথে পরিচয় হয়, ওনাকে দেখে আমার ভালো লেগেছিল। উনি জীবনের চ্যালেঞ্জ নিয়ে এই কাজে নেমেছিল যে আমি যেটুকু শিক্ষা পেয়েছি আমি সেটাকে উজাড় করে দেব আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কচিকাঁচাদের মধ্যে। আজ সেটাই তার প্রকাশ। আমরা এই যে মাস্টারমশাইরা আছেন, এনাদের অভিজ্ঞতা এবং এখানে যে বর্তমান ওনারা পাশাপাশি থাকেন, ওনারা আরও ভালো জানে। তাই আজকে আমি এই স্কুলে অনেক দিন থেকে আসা যাওয়া করি। আমারই কাজ আমি বেছে নিয়েছিলাম যখন এই পথে নামি, যে ছোট্ট বন্ধুদের সাথে বিবেকানন্দের যে ভাবধারা, নিজে সুন্দর হয় আর সবাইকে সুন্দর হতে সাহায্য করো। তাই প্রত্যেক যে যুবক যুবতী আজকে সমাজে, তারাই হয় একদিন আমার ভারত ভূমির কর্ণধার। এই কচি কাচারাই ধীরে ধীরে বড় হবে আর আমার দেশের এক একটি পিলার অর্থাৎ খুঁটি তারা হয়ে থাকবে, দেশকে সুন্দর করবে। একজনের সঙ্গে কথা হচ্ছিল গত বছর, এই যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান নাম দামে অনেক উঁচু হয়ে আছে, অনেক আশ্রম এইসব নাম বহন করে চলেছে। আমি বললাম যে আচ্ছা বলো, এই আশ্রমগুলো থেকে কত স্টুডেন্ট প্রত্যেক বছর বার হয়? বলছে অন্তত 12-14 হাজার। আমি বললাম খুব ভালো, যদি 12-14 হাজার নয় 1200-1400 যদি হয়, তাহলে আজ আমার পশ্চিমবাংলা বা ভারত ভূমি এত দুর্নীতিগ্রস্ত ভাবে পীড়িত হয়ে জর্জরিত হতো না। তার মানে আমরা কোথাও ব্যবসা করছি, আমরা ঠিক মতো করে শিক্ষাগুলো দিচ্ছি না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ এবং দেশের কল্যাণের জন্য নিজেদের জীবনকে দান করবে, মা বাবার তো সেবা করবেই। আমরা মা বাবারা ছেলেদের শিক্ষা দিতে পারি না। আমাকে বলেছে অল্প কথা বলতে, যদি সময় হয়ে যায় আমাকে বলবে যে শেষ হয়ে গেছে মহারাজ, ছেড়ে দেয়। গাড়ি এসে গেছে। তো এই যে শিক্ষা পদ্ধতি বলতে গেলে অনেক সময় লাগে। চারিটি বিজ্ঞান এট হোম। বিবেকানন্দ একবার একটা ভূগোলের প্রশ্ন করেছিল, মাস্টারমশাই উত্তর দিয়েছিল, মাস্টারমশাই বুঝতে পারেনি। সে বলছিল এটা উত্তরটা ঠিক না। বিবেকানন্দ জোর করে বলেছিল, স্যার আমি যেটা বলছি এটা সত্য, এটা কোনো ভুল নয়। তাকে মারধর করেছিল। সে আর কিছু বলেনি মাস্টারমশাইকে। মাকে এসে কমপ্লেন করেছিল, মা আমি এই ভূগোলের প্রশ্নটা উত্তর দিয়েছিলাম, তুমি বলো না মা এটা ঠিক কি না। মা জানতেও আমার বিবেকানন্দ কোনোদিন নরেন বিলে
মিথ্যা বলে না। বললো বাবা সত্যকে নিয়ে থাকবে, সত্যই জীবনের একমাত্র শিক্ষা, সত্যই হচ্ছে তোমার পথ হবে সুন্দর, তোমাকে হাত ধরে নিয়ে যাবে তোমার লক্ষ্যে। মায়ের এই বাণী, মা হচ্ছে প্রথম গুরু, বাবা প্রথম গুরু, মাতা পিতা। তারা যদি সুন্দর না হয়, তারা যদি একটি মা বাচ্চা ছেলেকে নিয়ে এসে বলছে মহারাজ যে পড়াশোনা করে না, টিভি দেখে, মোবাইল নিয়ে খেলা করে, আমি বললাম মা তুমি গর্ভাবস্থায় কি করেছিলে? ডাক্তার কাজ করতে মানা করে দেয়, আর মা শ্বশুররা বলে দেয় না তুমি রেস্ট করো, বলছে আমি টিভি নিয়ে বেশি দেখতাম। আমার তাহলে ছেলে চাই পাবে। একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে শিক্ষিত হয়ে ওঠে, সংস্কারিত হয়ে ওঠে, তারপর আসে স্কুলে মাস্টারমশাইদের কাছে। তাই যদি সুন্দর সন্তান পেতে চাও, শিক্ষিত তাকে বড় করতে চাও, মা বাবাদের সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। আর তার সাথে সাথে আমাদের শিক্ষক মহল, গার্জেন আদি যারা আছে তারাও সেই পথে হাঁটতে হবে। সত্যের পথ ধরো, তাই বিবেকানন্দ বাণী দিয়ে গেছে, সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়। সত্যই হচ্ছে একমাত্র সাধনা, সত্যই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য, আর সত্যই হচ্ছে আমার পরম। এই বলে আমি এই ছোট্ট কচি কাচাদের চরণে আজ বিবেকানন্দের জন্মদিনে অঞ্জলি প্রদান করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে সারা ভারতবর্ষের আনায় কানায়, প্রত্যেকটি প্রাতিষ্ঠানিক যে অঙ্গনগুলো রয়েছে সব জায়গায়। স্বামীজি সম্পর্কে কোনো কিছু বলা আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তির পক্ষে অত্যন্ত দুরূহ কাজ বলে আমি মনে করি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ। অর্থাৎ যদি ভারতবর্ষ সম্পর্কে তুমি কিছু জানতে চাও, তোমাকে বিবেকানন্দকে পড়তে হবে। তাহলে বিবেকানন্দ সম্পর্কে কোনো কিছু বলতে গেলে আমাকে সারা ভারতবর্ষ সম্পর্কে বলতে হবে, যা আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে সময় এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত দুরূহ ব্যাপার। মঞ্চে মহারাজ রয়েছেন, অত্যন্ত বিদগ্ধ মানুষ, অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, আমার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ভাই শিবশঙ্কর, আমার অভিভাবক, আমার গুরু, রাজনৈতিক গুরু সম্মানীয় মোনাদা এখানে উপস্থিত রয়েছেন। আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি এই স্কুলের কর্ণধার সম্মানীয় হেডমাস্টার মশাই, যিনি একটি ছোট্ট চারা গাছ রোপণ করেছিলেন বিগত কয়েক বছর আগে, এবং তার অত্যন্ত যত্ন, তার লালন পালন, তার অত্যন্ত আন্তরিক ইচ্ছা, তার অনেকটা কঠোর পরিশ্রম, এবং এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের প্রত্যেকের পারস্পরিক সহযোগিতায় আজকে বিবেকানন্দ একাডেমি নামে এই মহিরুহ আমাদের ফল ফুল এবং ছায়াদান করছে। আমি প্রত্যেককে এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সেই সমস্ত মায়েদেরকে, এখানে মায়েরাই বেশি উপস্থিত রয়েছেন অভিভাবিকা হিসেবে, এনারাও সমাজের একজন প্রকৃত শিক্ষক, কারণ একজন বাচ্চাকে স্কুলের শিক্ষিকারা যখন কোনো শিক্ষাদান করেন তখন তাদের নির্দিষ্ট কোনো ট্রেনিং, বেসিক, ডিএলএড ইত্যাদির মাধ্যমে তাদেরকে এই শিক্ষাদানের প্রসেস কমপ্লিট করতে হয়। কিন্তু মায়েরা একটি বাচ্চাকে হাঁটতে শেখানো, কথা বলতে শেখানো, সমাজে মেলামেশা করা, একটা মানুষ তৈরি করার যে সম্পূর্ণ প্রক্রিয়া ওনারা কোনো ট্রেনিং ছাড়াই সম্পন্ন করেন। এই জন্য প্রত্যেক মায়েকে আমি কুর্নিশ জানাচ্ছি, প্রত্যেক মায়েদের জন্য একটু জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। স্বামীজি বলেছেন যে শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে অন্তর্নিহিত যে পূর্ণতা, তার বিকাশই হচ্ছে শিক্ষা। স্বামীজি এই কথা মেনে অনুরোধ করব, আপনারা এই ছোট ছোট বাচ্চাদের প্রকৃত শিক্ষা দিয়ে শুধুমাত্র একটি চাকরির জন্য কেরানি বৃত্তি, আমাদের যেরকম বাঙালির রক্তে রক্তে রয়েছে যে শুধুমাত্র কেরানির
চাকরি করার জন্য, একটি চাকরির জন্য তৈরি করা বাচ্চাদের, এটা না, বিভিন্ন কালচারাল দিকে, বিভিন্ন সাংস্কৃতিক মনোবেশের মধ্যেই ছাত্রছাত্রীদেরকে আপনারা নিযুক্ত করুন, প্রকৃতার্থে একজন মানুষ করুন। আপনারাও নিজেরা চিন্তা ভাবনা করুন বিবেকের আগুনে মনকে পুড়িয়ে, কারণ আমরা সঠিক চিন্তা ভাবনা যত করতে পারবো, সেই ইমপ্লিমেন্টেশন যদি আমরা করতে পারি, আমরা তাহলে কিন্তু বাস্তবে একটি পরিষ্কার রূপদান করতে পারি। কারণ স্বামীজির কথাতেই উই আর হোয়াট আওয়ার থট হ্যাভ মেড আস, ইচ থট ইজ এ লিটল হ্যামার ব্লো অন দ্য লাম্পস অফ আয়রন হুইচ আওয়ার বডিজ আর ম্যানুফ্যাকচারিং আউট অফ ইট হোয়াট উই ওয়ান্ট ইট টু বি। ওয়ার্ডস আর সেকেন্ডারি, থটস লিভ, দে ট্রাভেল ফার, অ্যান্ড সো টেক কেয়ার অফ হোয়াট ইউ থিঙ্ক। তাই সঠিক চিন্তা করুন, বাচ্চাদের সঠিকভাবে এগিয়ে নিয়ে চলুন। আর এই প্রসেসের জন্য কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নয়, আমার উপপ্রধান সাহেব এখানকার একজন ফ্যাকাল্টি, আমি অত্যন্ত গর্ববোধ অনুভব করি। আমি অত্যন্ত গর্বিত এরকম একজন মানুষকে আমি আমার পাশে পেয়েছি। আমরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হিসেবে নয়, আপনাদের এলাকার ছেলে, বাড়ির ছেলে হিসেবে এই ইনস্টিটিউশনের এবং এলাকার ছাত্রছাত্রীদের প্রকৃত বড় হওয়ার ক্ষেত্রে আমরা যদি এই প্রভাতবাবু যে বিশাল রামচন্দ্রের সেতু বন্ধন শুরু করেছেন, এই রামচন্দ্রের সেতু বন্ধনে যদি আমরা একটি ক্ষুদ্র কাঠবেড়ালিরও ভূমিকা পালন করতে পারি, অত্যন্ত আনন্দিত বোধ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমার যেটা বলা সেটা হচ্ছে অভিভাবকদের সম্পর্কে, কারণ বাচ্চারা অত কিছু বুঝবে না, তো অভিভাবকদের যারা আছেন আর কি গার্ডিয়ানদের প্রতি আমি দু এক কথা বলে শেষ করব। তো প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যারা উপস্থিত হয়েছেন। এরা তো 91 সালে স্কুল, 91 সাল থেকে এনারা সঙ্গে আছেন। আজকে হিসাবে বোধহয় ভুল হচ্ছে, এটা 34 বছরে পদার্পণ করছে, কারণ মনে আমাকে বেশি রাখতে হয়, বয়সটা গড়িয়ে যাচ্ছে তো। আর যে মহারাজ আমাদের এখানে উপস্থিত হয়ে তার সম্পর্কে একটু না বলে পারি না। আমার শিক্ষাগুরু অনেকে আছেন, দীক্ষাগুরু আছেন, কিন্তু যেটা আমার আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক ধারণা যিনি আমাকে আগিয়ে নিয়ে এসেছেন, তিনি হলেন আমার সম্মুখে বিরাজমান সেই মহারাজ। আমি ওনাকে যে সময় থেকে পেয়েছি, সেই সময় থেকে আমার স্বামীজির যে চিন্তা ভাবনা, সেটা উনি হয়তো আমার মন থেকে বুঝতে পেরেছিলেন, আর তারপর থেকে ওনার এখানে যাতায়াত। আজকে আপনারা জানলে অবাক হবেন, উনি ছিলেন কিন্তু হরিদ্বারে। তো উনি সেই সুদূর ওখান থেকে ম্যাক্সিমাম সময় উনি ওখানেই থাকেন, উনি কিন্তু সেই টানে এখানে এসেছেন। আমি তাই বিশেষ করে আরেকবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আরো ধন্যবাদ জানাবো, অন্তত এই একটা দিনের জন্য আসার জন্য। আর আমরা সামনের দিকে তাকালে যেগুলো দেখতে পাই, কি দেখতে পাচ্ছি, আমি সামনে তাকালে দেখতে পাচ্ছি হয়তো গাছপালা, বাড়ি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি তা নয়। আমার দৃষ্টিভঙ্গি যেটা মনোনীয়বাবু একটু আগে বলে গিয়েছিলেন, যে কলকাতায় গিয়ে একটি ছাত্র, সেও পরিচয় দিল বিবেকানন্দ একাডেমির ছাত্র, গর্বটা কিন্তু আমার হয়, তাহলে আমি সঠিক পথেই চলছি। তো এরকম অনেক ঘটনার সাক্ষী আছে, বলতে সময় লাগবে। যেটা চাইছি আপনাদের যদি আশীর্বাদ থেকে, আমি চাই চোখ যেদিকে বাড়াবো সেখানে যেন বিবেকানন্দ একাডেমি চিন্তাধারা বহনকারী ছাত্রছাত্রী যেন আমরা দেখতে পাই। চোখ তাকালি মানে যেদিকেই তাকাবো সেখানে যেন বিবেকানন্দের ধারণা, কারণ বিবেকানন্দকে জানতে গেলে যেটা এই মতো প্রধান সাহেব বললেন, যে সমস্ত ভারতবর্ষকে জানা, বিবেকানন্দকে জানা সত্যি খুব কঠিন। তবু চেষ্টা করি না, যেটুকু জানবো সেটুকুই আমাদের কাজে লাগবে। আর যেটা বলতে গেলাম যে অভিভাবক এবং অভিভাবকদের প্রতি আমার যেটা একমাত্র বক্তব্য, যে হ্যাঁ, আমি একটা দায়িত্ব যখন নিয়েছি তখন আমি চেষ্টা অবশ্যই করব মনে প্রাণে সঁপে দেন বিবেকানন্দ একাডেমিতে। আমি যে পজিশনে আছি, যদি 16 থাকে আমি তাকে সেটা উল্টে দিয়ে 61 নিয়ে যেতে পারবো, যদি 19 থাকে তাহলে আমি সেটাকে 91 নিয়ে যেতে পারবো। এই আশ্বাসটা আপনাদের জোরভাবে দিতে চাইছি। বিবেকানন্দ একাডেমির উপর বিশ্বাস রাখুন। দীর্ঘ 34 বছরে যে ছাত্রছাত্রী তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে,
আর তার থেকেও বেশি জায়গা প্রতিষ্ঠিত হতে পারবে পারবে পারবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় প্রভাত ঘোষ, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক। তার সঙ্গে আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় সুনীল পাল মহাশয়। এবারে আমরা সরাসরি চলে যাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। প্রথমেই আমরা এমন তিনজনকে থেকে, তো আজকে এমন একটা দিন যে দিনটা পশ্চিমবাংলার প্রত্যেকটি কোনায় কোনায় আজকের দিনটা উদযাপিত হচ্ছে এবং সর্বোপরি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই দিনটাকে পালন করার জন্য প্রত্যেকটি সরকারি স্কুল কলেজ অফিস আদালত সবাইকে নির্দেশ দিয়েছেন, যা এর আগে কখনো সরকারিভাবে এইভাবে পালিত হয়নি। এবং বিশেষ করে এই যে বিবেকানন্দ একাডেমি, এটা জন্মলগ্ন থেকেই বিবেকানন্দের জন্মদিন সাড়ম্বরেই পালন করে আসছে। এবার তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তো এবারে ব্যতিক্রম হচ্ছে যে প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে কিন্তু আজকের দিনটা পালন হচ্ছে। এটাই হচ্ছে এবারে ব্যতিক্রম। তো যাই হোক, এখন দীর্ঘ সময় ধরে বক্তৃতা চলেছে, আপনারা শুনেছেন, হয়তো কারো ভালো লেগেছে, বাচ্চাদের তো ভালো লাগবে না, কারণ বক্তব্য শুনতে তাদের ভালো লাগেও না। কারণ তাদের হচ্ছে পুরস্কারটা দিয়ে দিল, খাওয়াটা হয়ে গেল, চলে গেল, সেটাই তাদের আনন্দ। তারপর অনেকক্ষণ বন্ধুদের সাথে খেলতে পাই, এটাই তাদের কাছে একটা বড় প্রাপ্তি। তো যাই হোক, এই বিবেকানন্দ একাডেমি আজকে যৌবনে পদার্পণ করে দিয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ তার যে সময় তার সূচনা, সেটা অনেকদিন আগেই তার যৌবন অতিক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ ফলে ফুলে পুষ্পে বিকশিত হয়েছে আজকে স্কুল, এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা আজকে বেশ বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত, এবং সেটাই হচ্ছে স্কুলের গৌরব, সেটাই স্কুল থেকে বড় প্রাপ্তি বলা যায়। এবং বহু ছাত্রছাত্রী আছে যারা এই স্কুল থেকে সরাসরি মিশন স্কুলে গিয়ে চান্স পেয়ে যায়, এবং সেখান থেকে মানে এই স্কুলে থাকলে তারা হয়তো একই জায়গায় যেত, কিন্তু এই স্কুল থেকে মিশন স্কুলে যাওয়ার জন্য তাদের ভিতটা এখান থেকে তৈরি করে দেওয়া হয়, এবং ভিতটা এত সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয় যে কজন অ্যাডমিশন টেস্টে যায় প্রায় 90% চান্স পেয়ে যায়, এবং যে স্কুলে যায় সেখানেই চান্স পেয়ে যায়। এটাই স্কুলের একটা বড় প্রাপ্তি। তো যাই হোক, স্কুল সম্বন্ধে বলতে গিয়েও যাই বলি না কেন, যেহেতু পুরস্কার বিতরণের সভা একটু পরেই শুরু হবে, তো আজকে যেহেতু স্বামীজির জন্মদিন, স্বামীজির সম্বন্ধে দু চার কথা না বললে একেবারে ধৃষ্টতা হয়ে যায়। তো স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে এসে, স্বামীজিকে স্মরণ করতে এসে, স্বামীজিকে মনন করতে এসে তার সম্বন্ধে কয়েকটা কথা বলবো। যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য বলছি, আমি কিন্তু একটা গল্প বলবো, আমি অন্য কিচ্ছু বলবো না। আমি প্রতিবারই একটা দুটো গল্প তোমাদের বলি, এবারও একটা গল্প বলবো। তো তার আগে বলি, স্বামীজি মানে একজন সন্ন্যাসী হয়েছিল, মাত্র 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছিল। এটা ছিল স্বামীজির মায়ের অহংকার। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী বলতেন, আমার বিলে 24 বছর সন্ন্যাসী হয়েছে। এটা কোনো মা বুকে হাত দিয়ে বলতে পারে না, এটা স্বামীজির মাই বলতে পেরেছিল। এবং স্বামীজি বলেছিলেন, আমার মা আমাকে জন্ম দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বহু কৃচ্ছ সাধন করেছে, আমার মা আমাকে জন্ম দেওয়ার জন্য বহুদিন উপবাস করেছে, আমার মা আমাকে জন্ম দেওয়ার জন্য বহু কিছু ত্যাগ করেছে। সেই মায়ের জন্য আমি জীবনে সব কিছু করতে পারি। তিনি সন্ন্যাসী হয়েছিলেন ঠিকই, এখানে একজন সন্ন্যাসী বসে আছেন, তিনি পূর্বাশ্রমের কথা সহজে বলবেন না, কিন্তু স্বামীজি তার বড় মানে বাড়ির বড় সন্তান না হয়েও তার জীবনের শেষ দিন পর্যন্ত মাকে ছাড়েননি। মায়ের দায়িত্ব সমস্ত কিছু তিনি নিয়েছিলেন, বাড়ির বড় সন্তান না হয়েও। কাজেই সেই স্বামীজির কথা, মানে স্বামীজি এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যে স্বামীজি যখন বেলুড় মঠে রয়েছেন, তখন স্বামীজির মা একদিন হঠাৎ করে বেলুড়ে গিয়ে উপস্থিত হয়েছে, যে দূর থেকে গেট থেকে ডাকছে বিলু বিলু বলে, যে 2 বার ডেকেছে, 3 বার ডাকতে হয়নি। বিবেকানন্দ একটা উপরে, তখন স্বামীজি একটা ঘরের মধ্যে নিজেদের সাধু সন্ন্যাসীদের সঙ্গে, তার বন্ধু মানে তার যারা সতীর্থ ছিলেন তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। তো মায়ের ডাক শুনে সেখান থেকে ত্রাহি করে ছুটে এসছে যে আমার মা এসেছে। মায়ের ডাক সে কখনো অগ্রাহ্য করতে পারেনি, এবং মায়ের কাছে এসে মায়ের পায়ে লুটিয়ে পড়ে মায়ের সাথে এতটাই একাত্ম হয়ে গেছিল যা কেউ সাধারণ সন্ন্যাসীরা এটা ভাবতে পারেন না। তারা পূর্বাশ্রম তো অনেক দূরের ব্যাপার, যে মায়ের সাথে এতটা আত্মিক হয়ে যাওয়া। এবং স্বামীজি জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের কথা ভেবেছেন এবং বলেছেন, আমার যদি মায়ের আগে মৃত্যু হয় আমি যেন মায়ের কোলে মরতে পারি। এটা স্বামীজির একটা বড় বিয়ে ছিল। এবং স্বামীজি যখন বিদেশে যাবেন, যখন
তাকে বিশ্ব ধর্ম সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তখন তিনি মায়ের নির্দেশের অপেক্ষায় ছিলেন যে মা এখানে কিন্তু অন্য মা, এখানে সংঘজননী মা, সেই মায়ের নির্দেশের অপেক্ষায় তিনি ছিলেন। এবং তিনি তখনও দেখছেন যে ঠাকুরের কাছ থেকে কোনো নির্দেশ আসছে না। তিনি সেই সময় মাদ্রাজে মন্মথবাবুর বাড়িতে রয়েছেন, ঠাকুরের কোনো নির্দেশ আসছে না, তাহলে তিনি যাবেন কিভাবে? হঠাৎ রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে ঠাকুর সমুদ্র পেরিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে, নরেন্দ্রনাথকে ডাকতে ডাকতে যাচ্ছে। নরেন্দ্রনাথের ঘুম ভাঙলো, কিন্তু মায়ের নির্দেশ আসেনি, তাহলে যাবেন কি করে? তো পরের দিনই তিনি সঙ্গে সঙ্গে সারদা মাকে একটা চিঠি লিখে পাঠালেন যে আমি বিদেশে যেতে চাই, তোমার মত আছে কিনা তুমি জানাও। মানে বিষয়টা হচ্ছে এইটাই, ভাষাটা কি ছিল আমরা তো জানি না, আমরা চোখে দেখিনি। তো যাই হোক, কয়েকদিনের মধ্যেই চিঠির উত্তর এলো, তুমি যাও এবং তুমি বিজয়ী হও। তিনি যথারীতি গেলেন এবং বিদেশে গিয়ে যখনই তার মায়ের কথা ওই বিদেশি মহিলাদের কাছে বলতেন, তখন তারা বিরক্ত হতেন। তো বিরক্ত হতেন কেন? বিদেশে, বিশেষ করে আমেরিকার মতন শহরে, স্বামীজি দেখছেন যে তার ছেলে মেয়েরা মাকে নাম ধরে ডাকছে। মা শব্দটা, মাদার শব্দটা তাদের কাছে যেন একটা কি বিশাল একটা বিতিকিচ্ছিরি ব্যাপার, এইরকম একটা ব্যাপার। তখন স্বামীজি একটা চিন্তা ভাবনা করলেন এবং সেখানে আমেরিকার একটা নির্দিষ্ট জায়গাতে মাই মাদার্স ডে বলে একটা দিন স্থির করলেন এবং সেদিনে এমন একটা বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্য শোনার পরে আমেরিকার প্রতিটি মহিলা, যেদিন তারা ওই দিনে ওইখানে উপস্থিত ছিলেন, তারা নিঃশব্দে কেঁদেছিলেন এবং স্বামীজিকে না জানিয়ে স্বামীজির জন্মদিনে যীশু খ্রিস্টের ছবি পাঠিয়েছিলেন মা ভুবনেশ্বরী দেবীকে। এটাই ছিল স্বামীজির কাছে একটা বড় প্রাপ্তি। এবং সেই দিনের পর থেকে আমেরিকার প্রতিটি মহিলা মা শব্দটা নিয়ে স্বামীজিকে আর কোনোদিন বিরূপ বক্তব্য করেননি এবং মা বলানোর জন্য যারা তারা আকুল হয়ে উঠতেন। এটাই ছিল স্বামীজির বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক, যেহেতু পুরস্কার বিতরণী সভা শুরু হবে, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে স্বামীজির প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। নাইমা আসেনি, অঙ্কিতা হাসদা আসেনি, এরপর সায়ন মন্ডল, সঞ্জু কর, শেষাদ্রি রায়, কৃষ্ণেন্দু, অদ্রিজা চৌধুরী। বলছি চলে এসো সবাই। সান্ত্বনা পুরস্কার, নাচ, গান এবং গোয়াজুলাইক যে কম্পিটিশন হয়েছিল তাতে যারা অংশগ্রহণ করেছিল সবাই পুরস্কার পাবে। হিমালয় ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের কৌশিক বাবুর বাড়ি থেকে যদি কেউ এসে থাকেন বা কৌশিক বাবু যদি নিজে এসে থাকেন, একবার চলে আসবেন মঞ্চে।